আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন রিটার্নের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি কানেক্টেড 486, রাজসাক্ষী দুঃস্বীকারী বন্ধু অন্যদের পৃথক করে না, এই কথাটা বলা হয়েছে 486। রাজসাক্ষীর ক্ষেত্রে আমরা রাজসাক্ষী কি, রাজসাক্ষীর ধরনটা কি, কারা মাফ করবে ক্ষমা করবে, এই ধরনের আমরা রাজসাক্ষীদের আলাদা আমরা পড়বো। তো পিয়ের বিধি স্পষ্ট বলছে যে 486 সাথে কানেক্টেড, 337, 437, 337, 486। তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা বলি না, ওই যে 467 ইউজ করি আমরা। আমরা স্বীকারোক্তিমূলক ক্ষেত্রে স্বীকারোক্তিমূলক আসামি রাজসাক্ষী অন্যদের পৃথক রাখার জন্য একটা একটা এটা হলো সেগ্রেগেশন করছে আর কি, সেগ্রেগেশন যেটা বলে। তো এটা পৃথক রাখার, সেপারেশন। তো আদালত এই ক্ষেত্রে যে যখন কোনো ম্যাজিস্ট্রেট আদেশ দিবে, ওই যে ফৌজদারি কার্যবিধি 337, রাজসাক্ষী অ্যাপ্রোভাব হবে, অ্যাপ্রোভাব ওয়েটনেসেস হবে, যে আমি রাজসাক্ষী ঘোষণা করবে যে রাজসাক্ষী হতে চায় আসামি, যদি হতে চায় স্বীকার অনুমোদন কনফেশন প্রিজনার যে হবে, সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 37 ক্ষেত্রে অন্যান্য বিচারকদের মধ্যে আদার আন্ডার ট্রায়াল প্রিজনার ক্ষেত্রে কি করবে, বন্দীদের ক্ষেত্রে একই মামলার অভিযুক্ত থেকে তারা পৃথকভাবে সেপারেট বা বা সেগ্রেগেশন রাখা, তখন কোর্ট অফিসার সেই আদার জেল কর্তৃপক্ষকে জানাবে যে তাদেরকে অবশ্যই আলাদা রাখতে হবে, পৃথকভাবে রাখতে হবে। এক কথা হচ্ছে যে এই জেল যারা যদি স্বীকারোক্তিমূলক জবান দেয় রাজসাক্ষীদের ক্ষেত্রে, তাদেরকে পৃথক রাখার একটা ব্যবস্থা, যে জেল সুপারিনটেন্ডেন্ট বা নিশ্চিত করবেন যে রাজসাক্ষী অন্যান্য পৃথক রাখার জন্য যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে যেহেতু রাজসাক্ষী তাহলে আলাদা রাখা দরকার। তো যদি কোনো সময় যথাযথ পৃথককরণ বা সেগ্রেগেশন সম্ভব না হয়, তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে পরামর্শ দিবেন, কি দিবেন, যে রাজসাক্ষীকে অন্য কোনো জেলে রাখা যেতে পারে, এবং তাকে বিচার চলাকালীন প্রয়োজনীয় তারিখে আদালতে হাজির করার জন্য স্কোয়াডের মাধ্যমে আনা হবে। অবশ্যই তাদের এক কথা হচ্ছে যে রাজসাক্ষীর ক্ষেত্রে তাদের আদালতে রাখবে, পরবর্তীতে মনে হয় যে বিচারাধীন সময় তাদেরকে স্কোয়াডের মাধ্যমে আনা যেতে পারে। সহজভাবে যদি আমরা মনে রাখি, 486 মূলত সাক্ষী ও গুরুত্বপূর্ণ বন্দীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে তারা নিশ্চিত রাখার জন্য পৃথক রাখার নিয়ম, এক কথায় আলাদা সেপারেশন রাখা। কারা পৃথক থাকবে, স্বীকারোক্তিমূলক বন্দী তারা আলাদা থাকবে। রাজসাক্ষী অ্যাপ্রোভা সেকশন 337, যেটা সিআরপিসি উইটনেস আমরা যেটা বললাম, অন্যান্য বিচারকদের মধ্যে আদেশ অনুযায়ী সেটা থাকে। কেন পৃথক রাখবে, যাতে আসামিরা তাদের প্রভাবিত করতে না পারে, যে স্বীকার জবানবন্দি দিবে, এটাই হচ্ছে মূল কথা। অনেকে বলতে পারে যে তাদেরকে অন্যরা কনভেন্স না করতে পারে, ঠিক আছে। আর সাক্ষ্য জন্য স্বাধীন নির্ভরযোগ্য হয়, এটা একটা বিষয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা করা যেতে পারে। যদি জেলে পৃথক রাখা সম্ভব না হয়, যদি জেলে পৃথক রাখা সম্ভব না হয়, তাহলে কি অবশ্যই অন্য জেলে রাখবে। প্রয়োজন হলে আদালতের তারিখ এসকোর্ট করে তাদের আনা হবে, যে কোনো আলাদা রাখলে এসকোর্ট করে আনবে। তাহলে মূল দায়িত্ব হচ্ছে কোর্ট অফিসার, যে ম্যাজিস্ট্রেটের আদেশে জেল কর্তৃপক্ষকে জানাবে এটা। আর জেল সুপারিনটেন্ডেন্টের কাজ কি, পৃথক রাখার ব্যবস্থা করে, জেল সুপারিনটেন্ডেন্ট থাকবে। সম্ভব না হলে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলে জানানো, বিকল্প জেলার সুপারিশ করা, এগুলো হচ্ছে জেল সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব, এগুলো আপনার দরকার নেই। তাহলে 486 কোন বিষয় সম্পর্কিত, বন্দীদের পৃথককরণ। রাজসাক্ষী কোন ধারার অধীনে সাক্ষী হন, আমরা যেটা দেখলাম কার্যবিধি 337। বন্দীদের পৃথক রাখার আদেশ কে দিবেন, অবশ্যই ম্যাজিস্ট্রেট। পৃথককরণের আদেশ কার কাছে পাঠানো, কোর্ট অফিসার জেল কর্তৃপক্ষের কাছে পাঠাবে। যদি জেল পৃথককরণ সম্ভব না হয়, কি করা হবে, অন্য জেলায় রাখা যাবে। তাহলে 486 আমরা মূলত কি দেখলাম, যে অ্যাপ্রোভার বা রাজসাক্ষী কনফেসিং প্রিজনার থাকে বা স্বীকার জন্ম দেয়, অবশ্যই সেপারেশন কম্পালসারি, অর্থাৎ অবশ্যই তাদেরকে আলাদা রাখতে হবে। এই মূল কথা হচ্ছে এটা, এই 486। আই রিপিট, 486 অনুযায়ী রাজসাক্ষী বা স্বীকারোক্তিমূলক যারা জন্ম দিবে, অন্যান্য বিচারকদের মন্ত্রীদের একই মামলায় অন্যান্য আসামির পৃথক রাখতে হবে, কারণ হচ্ছে তারা যাতে কনভেন্স না হয়ে যায়। সম্ভব না হলে অন্য জেলে তাদেরকে স্থানান্তর রাখতে হবে। সর্বশেষ আমরা এটা দিয়ে শেষ করি, অনেকের কষ্ট হচ্ছে বুঝতে